সুপ্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের চ্যানেলে। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। আমাদের সাথে আছে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতিবিদ জনাব শেখ ফরিদ। তো আমরা আলোচনা যাওয়ার আগে কিছু বিষয় একটু বলতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যে মাইলস্টোন স্কুল এবং কলেজের সামনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এবং বিধ্বস্তর পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ এবং জনগণের যে প্রতিক্রিয়া এবং ছাত্রদের যে প্রতিবাদ, এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে ছাত্রদের লাশ লুকানো নিয়ে এই ছাত্রগুলো যেভাবে ফুসে উঠেছে, সেটা ঢাকা কলেজ হতে শুরু করে ঢাকা সিটি কলেজ এবং মাইলস্টোনের ছাত্ররাও কিন্তু এখানে ফুসে উঠেছে। এবং আমরা বিভিন্ন জায়গায় স্লোগান শুনেছি যে 1 2 3 4 ইউনূস তুই গদি ছাড়। তারপরে অনেক জায়গায় কিন্তু অনেকে বলার চেষ্টা করেছে যে প্রয়োজনে চাঁদা দিয়ে হলেও শেখ হাসিনাকে আবার ফেরত নিয়ে আসবে। এবং এমন স্লোগান আমরা শুনেছি যে এইবার দরকার শেখ হাসিনার সরকার। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা আমরা লক্ষ্য করেছি যে ইউনূস কিন্তু ভয় পেয়ে গেছে এবং প্রচন্ড পরিমাণ ভয় এবং কাঁপাকাঁপিতে সে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকে সে একটা বৈঠক করার চেষ্টা করছে, জাতীয় ঐক্য তৈরি করার আবার একটা চেষ্টা করেছে, যেহেতু সে এখন পাছায় একটা লাথি খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সুতরাং সেক্ষেত্রে সে আবার সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়েছে। তো এখানে দেখেন, প্রথম যে 4টা রাজনৈতিক দল সে বড় রাজনৈতিক বলছে, তার মধ্যে এনসিপি একটা নাপাক পার্টি, যেটা তাদের একটা আসন তো জিতবে বড় কথা, মানে প্রত্যেকটা আসনে জামানত বাজেয়াপ্ত হবে, সেরকম একটা দলকেও তারা প্রধান দল বলছে। তাদেরকে নিয়ে আপনারা দেখেছেন যে জনগণের সামনে এই মৃত ছাত্রদের লাশের উপরে দিয়ে, পোড়া লাশের উপরে দিয়ে সে অট্টহাসি দিয়ে জনগণকে বুঝিয়ে দিয়েছে যে এই ছাত্রদের মৃত্যু তাকে চুল পরিমাণ স্পর্শ করেনি। যাই হোক, কিন্তু সে ক্ষমতাকে বাঁচিয়ে রাখার জন্য হঠাৎ করে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে আসছে। এখানে আমরা প্রথমে একটা জিনিস দেখতে চাই, পরবর্তী দিনে এই কমিউনিস্ট পার্টির নেতা আমাদের রুহিন হোসেন প্রিন্স ভাইকে নিয়ে আসছিল, সেই উনি যে বক্তব্যটা দিয়েছে, বক্তব্যটা শুনি, তারপর আমরা যেন শেখ ফরিদের কাছে যাব। আমরা একটু শুনি উনি কি বলছেন। কমিশনের সভায় আসছিলাম, তখন ফোন করে আমাদেরকে জানানো হলো যে এই ধরনের সবার কথা। আমরা আপনাদের নিশ্চয় অতীত দিনে আমাদের কথা মনে আছে, আমরা প্রথমে পরিষ্কারভাবে জিজ্ঞেস করেছি যে এই সরকার 8ই আগস্ট ক্ষমতা নেওয়ার পরে 12 তারিখ আমাদেরকে যখন ডাকলেন, 12ই আগস্ট আমরা ওনাদেরকে বলেছিলাম, কতগুলো কথা বলতে গিয়েছিলাম, আমি অন রেকর্ড বলতে চাই। ওনারা আমাদেরকে কথা বলতে দেন না, বললেন আজকে থাকুক, আপনারা দরকার হলে সরকারের 30 দিনের কাজ, 60 দিন, 90 দিনের কাজ নিয়ে আলোচনা শুরু করবো, তখন আসবেন। প্রথমে যেটা উনি বললেন যে ওনাকে প্রথম 5ই আগস্টের পরে যখন কথা বলতে চেয়েছেন, ওনাকে কথা বলতে দেয়নি এবং সেই তারিখটাও কিন্তু পরবর্তীতে আর ওনাকে কথা বলার দেয়নি। তারপরে কি বলে একটু শুনি। এবং এটা 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে 2024, সেই 1 সেপ্টেম্বর এখনো আসে নাই। ওনারা হুটহাট করে এক একটা সংকট হয়ে এসে তখন ডাকেন এবং শো করেন সবাই একটা। আমরা যার জন্য আগে কমিউনিস্ট পার্টির দিক থেকে বলেছিলাম যে শুধু এ ধরনের সংকটে যার যার দায়িত্ব পালন করবো, হুটহাট করে ডাকলে সবসময় আসবে এমন না। কিন্তু আজকে যখন বললেন, আমরা পরিষ্কার করে জিজ্ঞেস করলাম এজেন্ডা কি, ওনারা বললেন এজেন্ডা হচ্ছে এখন দেশ একটা সংকটপূর্ণ আছে, এই সংকটে করণীয় কি, এইটা এই হবে এজেন্ডা, যিনি ফোন করেছিলেন। তা আমরা অল্প সময় ছিল, সুনির্দিষ্ট করে এই কথা বলেছি, সেটাই আপনাদের কাছে উত্থাপন করতে চাই। আজকে ওই কারণে এসেছি এবং সেই কথা বলেছি। আমি বলতে যে শুধু আমি নোট নিয়ে এসেছি, এই জন্য নোটটাকে একটু করি, উৎকণ্ঠিত, পরে আর গেলাম না। শেষ করলেন আমাদের কথা শোনার পরে এই কথা বলেই যে আমরা একটা সঠিক নির্বাচন যাতে করতে পারি সেই দিকে আগাবো। জনাব শেখ ফরিদ, আপনি শুনলেন যে এই রাজনৈতিক নেতাদের ডেকে উনি প্রথম কথা বলেছে উৎকণ্ঠিত, এবং প্রিন্স সাহেব এখানে স্পষ্ট একটা কথা বলেছে, যখনই উনি সংকটে পড়ে, ওনার গদি নিয়ে টানাটানি শুরু হয়, যে তখনই ওনাকে ডাকা হয়। এবং দেখেন তার সে যে আতঙ্কিত সেটা কিন্তু প্রকাশ পেয়েছে, এবং প্রিন্স ভাই এখানে স্পষ্ট অন রেকর্ডে কথাটা বলেছে। তাহলে ইউনূসের এই অবস্থার কারণ কি, এবং এই যে মাইলস্টোনে এতগুলো বাচ্চা মারা গেল, এখানে কি ইউনূসের ন্যূনতম তার ভিতরে কি কোনো গিলটি ফিল বা এই ধরনের মানে শোক বা কষ্ট কোনো কাজ করে না? তার গদি বাঁচানোই মূল কথা। ধন্যবাদ আপনাকে, সেই সাথে চেতনার প্রিয় চেতনা চ্যানেলের দর্শকদের শুভেচ্ছা। আপনি যে কথাটা বললেন যে লাশের রাজনীতি তিনি করেন এবং তিনি একটু শোকাতুর নন, লজ্জিতও নন, বরং তিনি খুশি। আপনি কি দেখেছেন যে প্রত্যেকে আমরা কি করি, শোক দিবসে আমরা কালো ব্যাজ ধারণ করি, আমরা বুকে কালো ব্যাজ লাগাই। কিন্তু আমরা এখানে কি দেখলাম, আমরা দেখলাম যে তাদের প্রত্যেকের পায়ে ছিল কালো জুতা।
এটা যে একটা কত বড়, এটা যে পরিকল্পিত না, আপনি কেমনে বুঝলেন? প্রত্যেক ব্যক্তির পায়ের জুতা কালো, এটা তারা পরিকল্পিত ভাবেই করেছে। জি, একদম আপনি সত্য কথা বলেছেন। এই তাতে তাই মিন করে। হ্যাঁ, বলুন। জি, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি দেখেন যে আরেকটা জিনিস আপনাকে আমি বলি, বেদনাদায়ক তবু বলতে হয়। আপনি বিমান বাহিনীর কোন প্রধানকে কি দেখেছেন সেই আগুনে পোড়া আহত ব্যক্তিদের বা শিশুদের দেখতে গেছে? না, আপনি কি দেখেছেন না, সে আগুনে পোড়া রোগী যারা যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে, তাদের পরিবারের প্রতি সাথে দেখা করেছে? করেনি। কিন্তু তিনি কি করলেন? সেনাবাহিনীর বা বিমান বাহিনীর কিছু লোক, তাদের সাথে তিনি ফটো সেশন করলেন, বিমান বাহিনী প্রধান। তার মানে শুধু ডক্টর ইউনূস না, কারোরই দায় নেই। আমি তো বারবারই আপনার চ্যানেলও বহুবার বলেছি, এই চ্যানেলও বহুবার বলেছি যে এই সরকার অনির্বাচিত সরকার, এই সরকারের কারো প্রতি দায় নাই। এটা যদি নির্বাচিত বা সরকারও হতো তাও মিনিমাম দায় থাকতো, কিন্তু আমরা এটা দেখতেছি না, দেখতে পারবো না। আপনি কেন আশা করেন? আপনি দেখেন, যখন দেখলো যে গোপালগঞ্জের ঘটনাতে, গোপালগঞ্জে তারা যে যে নিপীড়ন চালালো এবং এখনো চালাচ্ছে এবং 4-5 জনকে মেরে ফেললো, তারপর তারা ট্যাঙ্কে উঠে মহাবীরেরা পালিয়ে চলে আসলো, তখনই সে বুঝেছে যে তার যমুনায় কাঁপন ধরে গেছে, তার যমুনার পার ভাঙা শুরু হয়ে গেছে। তারপর যখন সে মাইলস্টোনের সেই আগুনে পোড়ার ঘটনা ঘটে গেল, সেখানে ফাইটার বিমান দুর্ঘটনার শিকার হলো, কেউ কেউ মনে করেন এটা ষড়যন্ত্র, আমরা ওই তত্ত্বে গেলাম না, আমরা দুর্ঘটনাই মনে করলাম। ডক্টর ইউনূস যখন দেখলো তার কুর্সির পায়াগুলো আর থাকতেছে না, তখন তিনি দ্রুত রাজনৈতিক দলগুলোকে ডাকা শুরু করলেন। এর আগেও যখন তার কুর্সি নিয়ে টানাটানি লেগেছিল, আমরা দেখলাম 12 ঘন্টা বিমানে ফ্লাই করে তিনি চলে গেলেন তারেক রহমানের কাছে। এই দেশের বিএনপিকে একটা মূলা ঝোলানোর জন্য, বিএনপি কর্মী নেতাদের বোকা বানানোর জন্য তিনি চলে গেলেন লন্ডনে এবং যথারীতি বোকা বানিয়ে তিনি চলে আসলেন। তারেক রহমানকে 7 বেচার মধ্যে 2 বেচা দিয়ে চলে আসলেন, আরো তো 5 বেচা দেবেনই আমরা জানি, কারণ ডক্টর ইউনূস হচ্ছে জাত বেনিয়া। আর আপনি যেটা বললেন, এখন তিনি যে রাজনৈতিক দলদের ডাকলেন, এখানে তো আমি একটা দল ছাড়া আর কোনো রাজনৈতিক দল দেখলাম না। তারা বলেছে তারা 4টি রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করেছে। 1 নাম্বার হলো জামাত ইসলাম, 2 নাম্বার হলো ইসলামী আন্দোলন, 3 নাম্বার হলো এনসিপি, 4 নাম্বার হলো বিএনপি। বিএনপি রাজনৈতিক দল বুঝলাম, জামাতকে আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক দল মনে করি না। কারণ হচ্ছে তাদের আদর্শ হচ্ছে তারা শরিয়া কায়েম করবে, তারা এই দেশে গণতন্ত্র চায় না, তাই এটা আমার কাছে রাজনৈতিক দল না। আর তথাকথিত ইসলামী আন্দোলন যারা, এরা তো রাজনৈতিক দলই না, এরা সরাসরি বলে তারা খিলাফত চায়। তো আমরা তো খিলাফতবাদী না, আমরা তো গণতান্ত্রিক রাষ্ট্রে বিশ্বাস করি, আমরা তো জাতীয়তাবাদে বিশ্বাস করি। তো এটা তো রাজনৈতিক দল না, তাই এর কথাও বাদ। এর দুইটার মধ্যে একটা রাজনৈতিক দল না। এবং এই দুটাই হচ্ছে পাকিস্তানের দালাল। রাজাকার ছিল, আল বদর ছিল, আলসাম ছিল। এরা এই কাজটা 71 সালে আমাদের 30 লক্ষ মানুষ হত্যা করেছে, আমাদের 3 থেকে 5 লক্ষ নারী ধর্ষণ করেছে এই 2 দলের লোকেরাই। এই ইসলামী আন্দোলন, তথাকথিত ইসলামী আন্দোলন এবং তথাকথিত জামাত, তাদের পূর্বসূরীরা। আর রইল বাকি কি এনসিপি, যারা 200 ভোটারের স্বাক্ষর নিতে পারে না। আমার ধারণা, আপনি যদি কুত্তার গলাতে আপনার এলাকায় গিয়ে একটা চিঠি লিখে দেন যে ভাই 200টা সাইন জোগাড় করে দাও, নইলে আমি বাঁচতেছি না, আমার ধারণা আপনার এলাকার লোক আপনাকে 200 না 2000 স্বাক্ষর করে দিবে, আমার বিশ্বাস। আমিও রাজনীতি, আমি ভোটে নিজে কোনোদিন ইলেকশন করিনি। আমার ধারণা আমারও এলাকায় যদি 200 ভোটারের স্বাক্ষর লাগে, আমিও যদি কুত্তার গলায় স্লিপ লেখা পাঠাই দিই, আমি যদি লিখি ভাই তোমরা যদি আমার এই 200 স্বাক্ষর করো, আমি এমপি নমিনেশন পাইতে পারি বা ইলেকশন করার যোগ্যতা অর্জন করতে পারি। আমার বিশ্বাস আমাদের দেশের আমার অপছন্দ যারা করে তারাও আমাকে প্রয়োজনে দিয়ে দিবে স্বাক্ষর। জি, ফরিদ ভাই, আমি একটু প্রিন্স ভাইয়ের বাকি কথাটা একটু শুনতে চাই, একটু জনগণকে শোনাতে চাই, যদি আপনি অনুমতি দেন একটু শোনাই। এবং এটি সবাই মিলে করতে হবে, শুধু পুলিশের উপর নির্ভর করলে হবে না, জনগণের উপরে নির্ভর করতে হবে। রাজনৈতিক দল আপনারা আছেন, আপনারা সেটা এবার তুলে ধরলাম। এবার আমাদের দিক থেকে কি বলেছি, আমরা প্রথমে পরিষ্কার করে বলেছি, সময়ের কথা আপনারা শুনেছেন, সময় বেশি ছিল না। তারা যে গণঅভ্যুত্থানটা করলাম এবং গণঅভ্যুত্থানের যে স্বৈরাচারের পতন ঘটাকে আমরা যদি জনগণকে সুশাসন না দিতে পারি, সচেতন মানুষের কেউ কেউ এই কথাও বলতে পারে আগেরটা ভালো ছিল। সুতরাং আপনাকে এমন ভাবে কাজ করতে হবে, আপনাকে এবং টিমকে, যারা মিষ্টি কথায় চিড়ে ভেসবে না। এবার আমরা বললাম সম্প্রতিকালে গোপালগঞ্জের এবং মাইলস্টোন 2টা গুরুত্বপূর্ণ ঘটনা। গোপালগঞ্জের ঘটনা কে না জানে, ওইখানে
কি পরিস্থিতি আমরা প্রশ্ন করলাম। ওইখানে যাওয়ার আগে নিশ্চয়ই আমরা জানি ওখানে পতিত শক্তি তারা, আমরা বিবৃতি দিয়েছি একটা সভা সমাবেশের অধিকার নিশ্চিত করা দরকার প্রশাসনের, পুলিশের গাড়ি পোড়ানোর অধিকার কারণেই তারা এই কাজ করছে। কিন্তু কেন বক্তব্য বিবৃতি এমন এমন দলের দিক থেকে দেওয়া হলো যা উস্কানিমূলক। এবং এই দল জনাব শেখ ফরিদ, আপনি শুনলেন প্রিন্স ভাই খুব সুন্দরভাবে জিনিসটাকে তুলে ধরেছে, গোপালগঞ্জের ঘটনা নিয়ে আসছে এবং সে একটা কথা ক্লিয়ার করেছে যে মানুষ কিন্তু বলা শুরু করেছে যে আগেরটাই ভালো ছিল। তার মানে এই যে আগেরটাই ভালো ছিল এবং জনগণ যে ফুসে উঠছে, ছাত্ররা যে বললো, তার মানে ইউনূসের গদি কি টোটালি নড়বড় হয়ে গেছে এবং সেই জন্য সে প্রচন্ড আতঙ্কিত হয়ে এরকম প্রলাপ বকতেছে কিনা? অবশ্যই ডক্টর ইউনূস তো আতঙ্কিত থাকবেই, কারণ আপনার বাড়িতে যদি ডাকাতে সে দখল করে তার তো আতঙ্ক থাকবে যে কখন না জানি বাড়ির মালিক এসে যায়, এটা স্বাভাবিক। তাই তার এই আতঙ্ক সবসময় কাজ করতেছে এবং ভবিষ্যতেও কাজ করবে। সেই জন্যই তো তার সেই মহাবীর যারা জাতীয় নেতা বনে গেছে, যারা মানে যাদের মানে কি কোন ভাষায় বলবো, নাবালকদের তিনি জাতীয় নেতা বানিয়ে ফেলেছেন, তারা ট্যাঙ্কের ভিতরে পালিয়ে আসতে হয়। কেন আসতে হয়? এতেই তো প্রমাণিত হয় যে তাদের ভিত্তি নাই। তাদের ভিত্তি মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিত্তি। এনজিওগ্রাম সরকারের তো কোনো গণভিত্তি নাই। বিদেশি পাহারাদার হয়ে কতদিন, দালালেরা কতদিন এক জায়গায় থাকতে পারে? দালালের কাজ হলো হাট বাজারে যায় দালালি করা, দালালের কাজ হলো বন্দরে গিয়ে হাটে গিয়ে দালালি করা, কয়েলিগিরি করা আমাদের এলাকায় বলে। দালালের কাজ তো ওই আপনার এক জায়গায় থাকে না, সে তো এক জায়গায় থাকতে পারে, সে তো হাটের মালিক না, সে তো বাজারের মালিক না, সে তো দোকানের মালিক না। সুতরাং তার আতঙ্ক থাকবে কখন আমার চাকরি চলে যায়। আর তিনি জানেন ভাই, এই যে দেখেন বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাইফুল ভাই, উনি কিন্তু সেম ধরনের কথাই একটু বলতেছে। আমরা যদি ওনার কথাটা একটু শুনি, একটু দেখি। বাংলাদেশের ইতিহাসে আমরা বলেছি আপনি সবচেয়ে জননন্দিতের মধ্যে ধারণা তৈরি হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার সবচেয়ে দুর্বল সরকার, যে কারণে দেশে একটা আধা নৈরাজ্যিক অবস্থা ইতিমধ্যেই তৈরি হয়েছে। দেখেন উনি কিন্তু সেম কথা বললো যে দেশে আপনি সবচেয়ে দুর্বল সরকার এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং সমস্ত দায়ভার কিন্তু ইউনূসের উপরে যাবে। তাহলে এই যে তার উপরে যে এবং তার যে গদি নড়চড়, এর থেকে কি সে বাঁচতে পারবে নাকি ইউনূসের টাইম হয়ে আসছে? সে বাঁচতে পারবে না। সে কিভাবে বাঁচবে ভাই? আপনার তো গণভিত্তি নাই। গণভিত্তি থাকলে আপনি সরকারে না থাকলেও তো আপনি টিকে থাকবেন। এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, ছাত্রলীগ নিষিদ্ধ করেছে, তাতে কি যায় আসে? আপনার যদি গণভিত্তি থাকে আপনি তো টিকে থাকবেন। তো এত গণভিত্তি নাই, এ তো আসছে চাকরি করতে, এ তো আসছে দালালি করতে, এ তো আসছে কি ওই ফরিয়া, ওই যে দালালো না ফরিয়ার, এরা আসছে এই দেশে তাদের নিজের স্বার্থ উদ্ধার করার জন্য, তার প্রভু রাষ্ট্র প্রভু দেশগুলোর স্বার্থ উদ্ধারের জন্য। এই সরকার তো টিকবে না, তাই তাদের ভীতিক কাজ করতেছে। এবং এটা যখন তখন পরে যে আপনি যেটা ওই যে কমরেড সাইফুদ্দিন বললেন, তিনি বললেন যে এই দেশে মানুষ মনে করে যে গণভিত্তি না, এটা তো সত্য। আর এটা সে বলবে কেন? ওই যে ডক্টর ইউনূসের যে প্রেস সচিব, আমরা যাকে আদর করে গণশত্রু বলি, ডাস্টবিন শফিক বলি, শফিক নিজেই তো বলছে যে পাবলিক তাকে দেখলে গণশত্রু বলে। তো এটা তো আজকে নতুন না, তো এরা তো গণশত্রু, এদের তো যেতে হবেই। এবং অলরেডি তাদের পায়ের নিচ থেকে মাটি চলে গেছে, তাই তারা আবল তাবল বকতেছে। তবে চেষ্টা করবে, এরা বিভিন্ন ঘটনা ঘটিয়ে টিকে থাকার বহু চেষ্টা করবে। জি, ধন্যবাদ শেখ ফরিদ। আমরা সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যে ইউনূসের ভিত্তি কিন্তু নড়ে গেছে, চেয়ার যে কোনো সময় সরে যাবে এবং সমস্ত রাজনৈতিক দল, শুধুমাত্র তাদের 5-8টা যে রাজনৈতিক দল, বিএনপি, এনসিপি এবং জামাত ইসলামী ঐক্যজোট ছাড়া প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু একই কথা বলছে। এবং এই রকম একই কথা কখন বলে? যখন সময় ঘনিয়ে আসে। তার মানে ইউনূসের ভিত্তি কিন্তু নড়বড়ে হয়ে গেছে এবং জনতা শুধু এখন একটু ধাক্কা দিলেই কিন্তু ইউনূস কাত হয়ে পড়ে যাবে। আমি মনে করি বাংলাদেশের জনগণ যারা এই যে মাইলস্টোনের ছাত্রদের উপরে যে স্টিম রোলার চালানো হয়েছে, তাদেরকে যেভাবে পিটানো হয়েছে, যে ছাত্ররা লাশের সংখ্যা জানতে চাওয়াতে তাদেরকে যেভাবে পিটানো হয়েছে, সেখান থেকে অবশ্যই এই ছাত্ররা একটা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে এবং ইউনূসকে বুঝিয়ে দিবে যে ছাত্রদের এই লাশ গুম করার পরিণতি কি হতে পারে, সেটা ইউনূসকে বুঝিয়ে দেওয়ার জন্য ছাত্ররাই যথেষ্ট। এবং আমি মনে করি উত্তরা রাজুক কলেজ এবং মাইলস্টোনের ছাত্ররা এই ইউনূসের বিরুদ্ধে যে কোনো প্রতিরোধ যে কোনো সময় ডেকে রাখবে এবং ঢাকা শহরে যত স্কুল কলেজের ছাত্র আছে তারা ইউনূসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। ধন্যবাদ দর্শক সবাই, আপনাকে ধন্যবাদ চেতনার সাথে থাকার জন্য।